Hello learners, I hope you are well. I am also well. বিগত ক্লাসের ন্যায় আজকেও আমি উপস্থিত হয়েছি যে শ্রেণী তোমাদের সামনে ক্লাস 8 টু 10 এর ইংরেজি দ্বিতীয় পত্রের ভয়েস চেঞ্জ পার্ট 5 নিয়ে। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি 1 2 3 4 এবং তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। তো আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে এতদিন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স বেসের স্ট্রাকচার বেস, অর্থাৎ ভয়েসের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার কি স্ট্রাকচার বেসড আমরা করেছি। কিন্তু এখন থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের আলোচনা হবে রুলস বেসড, অর্থাৎ আমাদের অন্য বিষয়ের ক্ষেত্রে যে আমরা যে সেন্টেন্স বেসড করেছিলাম এখন থেকে আমরা করব কি রুলস বেসড, অর্থাৎ কিছু কিছু সেন্টেন্স টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সলভ হবে, আর কিছু কিছু সেন্টেন্স বা প্রশ্ন টেন্সের বাইরে আমরা যে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তিনটি করে মোট 9টি সূত্র বিগত ক্লাসে প্র্যাকটিস করেছিলাম, সেই সূত্রের আলোকে কিন্তু আমাদের পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সলভ হয়েছিল। কিন্তু ওই সূত্রের বাইরে থেকেও কিছু কিছু সেন্টেন্স আছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো সলভ হবে, সেগুলো এই রুলসগুলো ফলো করে করতে হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি যে আমাদের বিগত ক্লাস যদি আমরা 5টা আলোচনা করে থাকি, পার্ট 1 2 3 4 5, তাহলে আজকের আলোচনা হবে ক্লাস 6। সেই হিসেবে আমাদের আজকে রুলস বেস আলোচনা শুরু হতে যাচ্ছে। তো আমরা প্রথমেই রুলস নাম্বার 1 বোর্ডে মার্ক করেছি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে ইতিমধ্যেই প্রস্তুত আছো আমাদের আজকের এই ক্লাস অনুসরণ করার জন্য। আমাদের 1 নম্বর রুলসে কি লেখা আছে? মডালস যুক্ত বাক্যের ক্ষেত্রে তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে মডালস বলতে আমরা আসলে কি বুঝি। মডালস বলতে কিন্তু কোনো না কোনো সাহায্যকারী ভার্বকেই বোঝানো হয়। কিছু কিছু মডালস আমাদের টেন্সের ভিতরে বিলংস করে, আর কিছু কিছু মডালস আছে যেগুলো কি টেন্সের বাইরে বিলংস করে, যেগুলো আমরা কি টেন্স কিছু কিছু আমরা মডালস বা মডাল অক্সিলারি ভার্ব আমরা টেন্সের ভিতরে পাই, যেমন অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড। আবার কিছু কিছু মডালস আছে যেগুলো কি আমরা টেন্সের বাইরে বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে সেগুলো প্রয়োগ হয়। আমরা নিশ্চয়ই নিচের ক্লাসগুলোতে এগুলো আমরা শিখেছি। তবে তোমাদের বোঝানোর সুবিধার্থে এই মডেলসটার কিছু শব্দ আছে যেখানে এখানে উল্লেখ করে রাখা হয়েছে, যেমন ধরো ক্যান, কুড, মে, মাইট, উড, শুড। হ্যাঁ, তো এই বিষয়গুলো এখানে আবার যে মাইট হ্যাভ, এখানে মাইটের পরে যদি আমরা একটু হ্যাভ যোগ করি তাহলে বিষয়টা বুঝতে পারবো যে মাইট হ্যাভ এভাবে পাশাপাশিও থাকতে পারে। হ্যাঁ, তারপরে মাস্ট, নিড, আউট টু, নোট টু, এই শব্দগুলো কিন্তু সাধারণত কি মডেলস হিসেবে গণ্য হয়। তো তোমরা একটু যদি ভালোভাবে খেয়াল করো যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, ওগুলো কিন্তু পরোক্ষভাবে মডেলস, কিন্তু ওগুলো কিন্তু আমাদের বিগত যে প্রেজেন্ট পাস্ট ফিউচার যে শ্যাল উইল বা এইভাবে যে অক্সিলারি ভার্বগুলো কিন্তু ওই স্ট্রাকচারের ভিতরেই ছিল, তাই ওগুলো কিন্তু এই রুলসের আওতাভুক্ত হবে না। আমি কথাটা আবারও রিভিউ করি। আমাদের তিনটি করে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার যে আমরা ভয়েস স্ট্রাকচার মুখস্থ করেছিলাম, ওইখানে যে সকল সাহায্যকারী ভার্বগুলো আমরা ফেস করেছিলাম, যেমন ধরো প্রেজেন্টে অ্যাম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার, বা ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল, ওই সাহায্যকারী ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ওই সূত্র প্রশ্ন যদি ওই সাহায্যকারী ভার্বগুলো পাই তাহলে কিন্তু আমরা ওই প্রেজেন্ট পাস্ট ফিউচার স্ট্রাকচার অনুযায়ী সলভ করব। কিন্তু ওগুলোর বাইরে যদি এই ধরনের মডেলস অক্সিলারি ভার্ব, এই ধরনের যদি মডেলসগুলো আমরা পাই তখন কিন্তু আমরা এই রুলসে সলভ করব। তো আমরা রুলসটা একটু ফোকাস করি। অবজেক্ট টু সাবজেক্ট প্লাস প্রশ্নের এ বি প্লাস বি অথবা বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। আমরা ইতিমধ্যেই কিন্তু এটা আশা করি শিখে ফেলেছি। এবার আমরা একটা এক্সাম্পল ফলো করি। একটা এক্সাম্পল ফলো করে তোমরা দেখতে পাবা কোশ্চেনে দেওয়া আছে হি ক্যান ডু ইট। হি ক্যান ডু ইট, একটু ভালো করে খেয়াল করতে হবে এইটা যে মডেল অক্সিলারি নিয়মে গেছে বা এটা যে এই রুলসেই সলভ হবে সেটা আমি বুঝবো কিভাবে। এখানে আমি মার্ক করেছি কোথায় দেখো তো, ক্যান। একটু ভালো করে ইমাজিন করে দেখো, আমরা যে 9টা স্ট্রাকচার বিগত ক্লাসগুলোতে শিখেছিলাম, অর্থাৎ পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত যে আমরা বিষয়গুলো শিখেছিলাম, একটু ভালো করে খেয়াল করে দেখো সেখানে কিন্তু আমাদের ক্যান কিন্তু কোনো স্ট্রাকচারে ছিল না। অর্থাৎ ওই স্ট্রাকচারগুলোতে যে ধরনের মডেলস অক্সিলারিগুলো আমাদের ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই রুলসটা প্রযোজ্য হবে না। এই রুলসটা প্রযোজ্য হবে শুধু ওই স্ট্রাকচারগুলোর ভিতরে
যে সকল সাহায্যকারী ভার্বগুলো ছিল সেগুলোর বাইরে যে সাহায্যকারী ভার্বগুলো আমরা পাই, যেগুলোকে আমরা মডাল অক্সিলারি হিসেবেও বলতে পারি, সেই মডাল অক্সিলারিগুলোই কিন্তু আমার এই রুলসের জন্য প্রযোজ্য হবে। বাট ওই স্ট্রাকচারের সাথে সরাসরি সূত্রের মধ্যে যে সাহায্যকারী ভার্বগুলো ছিল ওগুলোর ক্ষেত্রে কিন্তু এই রুলস প্রয়োগ করা দরকার নেই। আমরা ওই ধরনের প্রশ্ন পেলে আমরা ওই ধরনের স্ট্রাকচার অনুযায়ী সলভ করব। আর এখানে ক্যান এখানে প্রশ্ন দেওয়া আছে, ক্যান যেহেতু ওই স্ট্রাকচারগুলোর ভিতরে ছিল না, তার মানে ক্যান কিন্তু এই বক্সের মধ্যে আমি নমুনা আকারে দেখিয়েছি, এগুলো এখানে কিন্তু ক্যান রয়ে গেছে। তাহলে বুঝতে হবে যে এগুলো টেন্সের বা স্ট্রাকচারের ভিতরে সরাসরি থাকে না। টেন্সে বা স্ট্রাকচারের বাহিরে যে ধরনের সাহায্যকারী ভার্বগুলো থাকে সেগুলোই মডাল অক্সিলারি ভার্ব, আর ওগুলোই কিন্তু প্রশ্ন যদি আমি ফেস করি তখন কিন্তু আমরা এই রুলস অনুযায়ী সলভ করব। যার কারণে আমি এখানে চিনলাম কিভাবে যে এটা এই মডাল যুক্ত বাক্যের ক্ষেত্রে এই রুলসে সলভ হবে, আমি চিনলাম কিভাবে, কারণ এখানে ক্যান আছে, আর ক্যান যেহেতু একটা টেন্সের বাইরে একটা অক্সিলারি মডেল, এই টেন্সের বাইরে একটি অক্সিলারি মডেলস বিধায় আমরা এটা এই সূত্রে সলভ করব। তাহলে আমরা প্রথমেই চলে আসি অবজেক্ট টু সাবজেক্ট। তাহলে এই প্রশ্নের মধ্যে অবজেক্ট কে ছিল? ইট। তাহলে অ্যানসারে প্রথমে আসবে কি? ইট। তারপরে আমাদের প্রশ্ন অনুযায়ী কি আসবে? প্রশ্নের এবি। তাহলে প্রশ্নের এবি এখানে কি আছে? ক্যান। অর্থাৎ তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে প্রশ্নে যে সাহায্যকারী ভার্ব থাকবে, এটা প্রশ্নের এবি মানে হচ্ছে সেই সাহায্যকারী ভার্বটা আমি কি করব? বসাবো। আমি যদি এই সূত্র হিসেবে বলতে যাই তাহলে প্রশ্নের মডালস একই বিষয়, এবি বা মডালস একই জিনিস, তাহলে কি এখানে ইট ক্যান চলে আসলো। এরপরে আসি বি বা বিন। এখানে একটা প্রশ্ন হতে পারে, স্যার এখানে তো দুইটা শব্দ আছে, বি আছে এবং কি আছে? বিন আছে, আমি এখন কোনটা লিখবো? সেক্ষেত্রে এই যে একটা নিচের বক্স আছে এটা একটু ফলো করো। এবি মানে সাহায্যকারী ভার্ব একটি থাকলে সমান সমান বি, পাশাপাশি সাহায্যকারী ভার্ব দুটি থাকলে সমান সমান বিন। আমি আবারও রিপিট করি, এবি মানে অক্সিলারি ভার্ব বা এই মডালস যদি প্রশ্নে একটি থাকে তাহলে কি? বি বসবে অ্যান্সারে। আর যদি এই মডালসগুলো আমি পাশাপাশি দুইটি পাই তাহলে আমি কি বসাবো? বিন বসাবো। তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই সেন্টেন্সের মধ্যে মডালস হিসেবে এখানে কি একটি দেওয়া আছে না দুইটি দেওয়া আছে? অবশ্যই একটি দেওয়া আছে, তার মানে আমার কি আসবে? বি। বাট আমি যদি এটা অন্যভাবে বোঝাই, টু বি সমান সমান বি আর টু হ্যাভ সমান সমান বিন, বাট এটা হয়তো অনেকেই বুঝবে না, যার কারণে আমি একেবারে ভেঙে চুরে বোঝানোর চেষ্টা করছি। যেন সাহায্যকারী ভার্ব বা মডাল যদি আমি প্রশ্নে একটি পাই তাহলে আমি বি আনবো, সাহায্যকারী বা মডাল যদি প্রশ্নে দুটি পাই তাহলে আমি কি আনবো? বিন আনবো। তাহলে ইট ক্যান বি চলে আসলো। এবার আসি ডো। ডোটা তো মূল ভার্ব। তাহলে প্রশ্নে কি বলতেছে? আমরা জানি ভয়েসে চেঞ্জে অর্থাৎ প্যাসিভ করার জন্য হোক বা অ্যাক্টিভ করার জন্য হোক ভার্বের সবসময় একটাই ফরম্যাট বসে, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা সবাই জানি ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তারপরে সূত্র অনুযায়ী বাই, তারপরে সূত্র অনুযায়ী সাবজেক্ট টু অবজেক্ট। তাহলে প্রশ্নের সাবজেক্ট কে ছিল? হি। আমরা সকলে জানি হি এর অবজেক্ট ফর্ম কি হবে? হিম। তাহলে নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী একটা এক্সাম্পলে যাই। পরবর্তী আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, হি মাস্ট হ্যাভ ডান ইট। তাহলে সূত্র অনুযায়ী আবার সেই অবজেক্ট টু সাবজেক্ট। তাহলে এখানে ইট কি? অবজেক্ট, সেটা কি হয়ে যাবে? সাবজেক্ট। আবার কি প্রশ্নের এবি, তাহলে প্রশ্নের এবি এখানে কি ছিল? মাস্ট। এখন কি প্রশ্নের এবি কি এখানে একটা আছে, মানে মডাল অক্সিলারি ভার্ব কি এখানে একটা আছে না দুইটা আছে? তোমরা ভালো করে নিশ্চয়ই দেখতে পারতেছো, এটা একটা এবং কি এটা আরেকটা, তার মানে কয়টা হইলো? দুইটা হইলো। তার মানে এই দুইটাই কিন্তু পাশাপাশি বসবে। যদি এখানে একটা থাকতো প্রশ্নের এবি তাহলে আমি একটা বসাইতাম, যেহেতু প্রশ্নের মধ্যে আমি দুইটা পেয়েছি তার মানে কি আমি এখন দুইটিই বসাবো। তাহলে কি হইলো? মাস্ট হ্যাভ। এখন আবার চলে আসি বি অথবা বিন বসবে। এখানে বলা ছিল যে দুইটি এবি থাকলে, দুইটি সাহায্যকারী ভার্ব পাশাপাশি থাকলে বিন বসাইতে হবে, তাহলে নিশ্চয়ই এখন বি বসবে না, এখন বসবে কি? বিন। তাহলে আমি বিন বসিয়ে দিলাম। তাহলে ইট মাস্ট হ্যাভ বিন। এরপরে সূত্র কি বলে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি যে যেহেতু এটা দুইটা সাহায্যকারী ভার্ব ছিল, টু হ্যাভ ভার্বযুক্ত বাক্যে আমরা জানি ভি3 বসে। প্রশ্নের ডান ভি3 দেওয়া আছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই দেওয়া আছে, সেই ডানটাই বসবে। সূত্র অনুযায়ী আসবে কি? বাই। তারপরে কি? অবজেক্ট টু সাবজেক্ট। তাহলে অবজেক্ট টু সাবজেক্ট আমার এখানে কি আসবে? অবজেক্ট কি ছিল? হি ছিল। তাহলে অবজেক্ট এখানে সাবজেক্ট হি ছিল, তাহলে আসছে কি? সাবজেক্ট টু অবজেক্ট। তাহলে সাবজেক্ট ছিল হি, আমার হয়ে যাবে কি? অবজেক্ট এখানে কি? হিম। এটাই হচ্ছে, দ্যাটস অল। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এরপরে আমরা রুলস নাম্বার 2 তে চলে যাব সরাসরি। তোমরা একটু ভালো করে ফলো করো। রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে অনেকেই হয়তো রিফ্লেক্সিভ অবজেক্ট নাও বুঝতে পারে। আমি যদি অন্যভাবে বুঝাই, যে ধরো মায়ের সাথে সেলফ যুক্ত হলে কি হয়? মাই সেলফ। তারপর দেখা গেছে হিমের সাথে সেলফ যুক্ত হলে কি হয়? হিম সেলফ। আবার আওয়ারের সাথে মানে সেলফ যুক্ত হলে কি হবে? আওয়ার সেলফস। এই যে দুইটা মানে পার্সোনাল প্রোনাউনের সাথে
পার্সোনাল প্রোনাউনের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউনের যে একটা সংমিশ্রণ ঘটে ওটাই হচ্ছে কি পরোক্ষভাবে রিফ্লেক্সিভ অবজেক্টও বলা যায়। তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু এই রিফ্লেক্সিভ অবজেক্ট আমি কয়েকটা নমুনা আকারে দেখিয়েছি, যেমন এখানে উল্লেখ করা আছে মাই সেলফ, হিম সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, দেম সেলফস, এখানে আওয়ার সেলফস হইতে পারে। তো এই যে বিষয়গুলো আছে, তাহলে এই শব্দগুলোই সাধারণত কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমাদের এগুলো চিনে নিতে হবে। আর যারা প্রোনাউনের ক্লাসিফিকেশন জানো তারা নিশ্চয়ই এই বিষয়টা জানো। প্রয়োজনে তোমাদের বই ফলো করে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কারা, তারপরে পার্সোনাল প্রোনাউনগুলো কারা, ওগুলো ভালো করে দেখে নিলে তোমরা এই শব্দগুলো আরও বেশি করে চিনতে পাবে। যাই হোক, তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী সলভ করি। এখানেও সূত্রটা শো করা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রশ্নের অবজেক্ট, প্রশ্নের সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী উপযুক্ত এবি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস প্রশ্নের অবজেক্ট। এই রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি আমরা পাই যে সেন্টেন্সটার মধ্যে রিফ্লেক্সিভ অবজেক্ট আছে, এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, এদের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট কোনো পরিবর্তন ঘটে না। এদের ক্ষেত্রে কি সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন ঘটে না। সুতরাং তোমাদের এদের ক্ষেত্রে ভালোভাবে মাথায় রাখতে হবে যে প্রশ্নে যে সাবজেক্ট পাবা সেটাই অ্যান্সারে হবে, প্রশ্নে যে অবজেক্ট পাবা সেটাই অ্যান্সারে হবে। তাহলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে, তাহলে আমি এখানে সূত্র অনুযায়ী প্রশ্নের সাবজেক্ট কি ছিল, প্রশ্নে সি, আমি সি লিখে ফেললাম। এবার আসি টেন্স অনুযায়ী উপযুক্ত এবি। এই বিষয়টা আসলে কি, এটাও একটু বোঝার বিষয় আছে। টেন্স অনুযায়ী উপযুক্ত এবি বলতে কোন টেন্স অনুযায়ী, এই প্রশ্নটা কোন টেন্সে আছে মূল টেন্স থেকে দেখবা। আমি কিন্তু বিগত ক্লাসে অনেকবার এই কথাটা রিপিট করেছি যে আমার পার্ট 1, 2, 3, 4 এগুলো যদি তোমরা ফোকাস করো বা 5 পর্যন্ত ফোকাস করো, তোমরা দেখতে পাবা যে মূল টেন্সে প্রশ্ন থাকে মূল টেন্স, আর আমাকে অ্যান্সার করতে হয় ভয়েস টেন্সে। প্রশ্ন থাকে মূল টেন্স আর আমাকে অ্যান্সার করতে হয় কি ভয়েস টেন্সে। তাহলে এই প্রশ্নটা কি মূল টেন্স আকারে কোন টেন্সে আছে, এক্স্যাক্টলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে তার মানে এটা কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এই অবস্থা যদি কোনো বাক্যের থাকে তাহলে আমরা ধরে নিই সে বাক্যটা কি মূল টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই সেন্টেন্সটি মূল টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে হচ্ছে আমাকে ভয়েস টেন্সের পাস্ট ইনডিফিনিট কি আছে সূত্র, কি আছে স্ট্রাকচার, সেই অনুযায়ী আমাকে সলভ করতে হবে। আমি কথাটা আবার রিপিট করি, প্রশ্নটি যেহেতু মূল টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তার মানে আমাকে প্যাসিভ করার সময় ভয়েস টেন্সের পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী সলভ করতে হবে। সেক্ষেত্রে ভয়েস টেন্সের পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা কি একটু রিমাইন্ড করি আমরা, অবজেক্ট টু সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। তাহলে অবজেক্ট টু সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। নোট অফ দ্য পয়েন্ট, এখানে সূত্র বলা আছে টেন্স অনুযায়ী উপযুক্ত এবি, টেন্স অনুযায়ী উপযুক্ত এবি, তার মানে কোন টেন্স অনুযায়ী, মূল টেন্স না ভয়েস টেন্স। তুমি তো এখন প্যাসিভ করতেছো, তার মানে অ্যান্সার করতেছো, তার মানে তোমাকে অবশ্যই ভয়েস টেন্স অনুযায়ী সলভ করতে হবে। তাহলে ভয়েস টেন্স অনুযায়ী পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার অনুযায়ী, ভয়েস টেন্সে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার অনুযায়ী সেখানে কোন ধরনের সাহায্যকারী ভার্ব থাকে, অবশ্যই অবজেক্ট টু সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার থাকে পাস্ট ইনডিফিনিটে। সেক্ষেত্রে আমাকে এই ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা লিখতে হবে, আর ওটাই কিন্তু টেন্স অনুযায়ী উপযুক্ত এবি। অর্থাৎ প্রশ্ন সূত্র বলতেছে টেন্স অনুযায়ী উপযুক্ত এবি, তার মানে ভয়েস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী পাস্ট ইনডিফিনিটের উপযুক্ত এবি সূত্রে কি থাকে বা ওই স্ট্রাকচারে কি থাকে, সেটা থাকে ওয়াজ বা ওয়্যার। এখন আমি ওয়াজ লিখবো না ওয়্যার লিখবো, এটা হচ্ছে প্রশ্ন। সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সেক্ষেত্রে ওয়াজ বা ওয়্যারের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াজ বসে, ওয়্যার হচ্ছে থার্ড পারসন পুরো নাম্বার থাকলে হবে, অথবা অনেক ক্ষেত্রে সেকেন্ড পারসন থাকলেও হবে। তো সেক্ষেত্রে সি যেহেতু একজনকে বোঝাচ্ছে তার মানে ওয়াজ হবে, তার মানে এটা আমরা ক্লিয়ার হইলাম। এরপরে আসি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব কি ছিল কিল্ড, আমরা জানি কিলের মূল রূপ, কিল্টের মূল রূপটা হচ্ছে কিল, আর কিলের পাস্ট ফর্মটাও হচ্ছে কিল্ড, এবং কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু একই, তার মানে কিল কিল্ড কিল্ড, তার মানে এখানেও কিন্তু এই কিল্ডই হবে। এরপরে আসি শি ওয়াজ কিল্ড, সূত্র অনুযায়ী কি আসবে বাই, তার মানে বাই আমরা লিখে ফেলি। তারপরে আসবে কি প্রশ্নের অবজেক্ট। আমরা জানি যে কোনো প্রশ্নের প্রথম ওয়ার্ডটা হচ্ছে, যেগুলো কোনো নাউনকে রেফার করে, সেটা হচ্ছে সাবজেক্ট। আবার ভার্ব লেখার পরে যে অতিরিক্ত অংশ থাকে যেটা কোনো নির্দিষ্ট অর্থ থাকে সেটা কি অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কে হারসেলফ, তাহলে প্রশ্নের অবজেক্ট মানে ভার্ব পর্যন্ত আমার কাজ শেষ, তাহলে থাকলে শুধু হারসেলফ, তাহলে আমি এখানে হারসেলফ লিখব। এটা হচ্ছে বিষয়। আমি
এই জন্য আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং ইতিমধ্যে তোমরা উঠিয়ে ফেলেছো। যারা উঠাতে পারো না তারা অবশ্যই বারবার রিভিউ করে বিষয়টা উঠিয়ে নিবা। তবে একটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, ভয়েসের এতগুলো পাঠ করানোর উদ্দেশ্য কি, অর্থাৎ প্রশ্ন যেভাবেই আসুক তোমরা যেন সেগুলো ফেস করে নির্ভুলভাবে অ্যান্সার করতে পারো। আর এই ক্রিটিক্যাল বিষয়গুলো সহজেই মনে থাকবে যদি তুমি চর্চার হারটা অনেক বাড়িয়ে দাও। বাসায় তোমাকে এই সূত্রগুলো ফোকাস করে, এই সূত্র রিলেটেড যে এক্সাম্পলগুলো আছে বা এই সূত্র রিলেটেড যে প্রশ্নগুলো আছে যেগুলো প্যাসিভ করতে বলা হয় বিভিন্ন মডেল কোশ্চেনে, বিভিন্ন মানে গ্রামারের সংশ্লিষ্ট চ্যাপ্টারের এক্সারসাইজে তোমাদের এই সূত্রের সাথে মিলে যায় এমন সেন্টেন্সগুলো তো তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তাহলে তুমি কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হবা কিভাবে কখন কিভাবে কি করতে হয়, নাহলে কিন্তু এগুলো মনে থাকবে না। এগুলো প্র্যাকটিসের হারটা অনেক বেশি বাড়িয়ে ফেলতে হবে। তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং তোমরা সেই অনুযায়ী প্র্যাকটিস করবে বাসায়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। তো আমরা পরবর্তী লাস্ট ক্লাস করব অ্যাসার্টিভ বেসডের। তাহলে আশা করি 8, 9, 10 এর বিভিন্ন ধরনের অ্যাসার্টিভে যত রকম প্রশ্ন আসবে তোমরা ফেস করতে পারবা। আগামী ক্লাসটাই আমাদের বাকি সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।